স্বাগত সবাইকে স্টার বিজ ডায়ালগে আপনাদের সাথে আছে আমি হাসানুল শাওন। দর্শক, আজ আমরা অর্থনীতির বিদ্যমান চ্যালেঞ্জ এবং সেগুলো থেকে উত্তরণের উপায় নিয়ে আলোচনা করব। এজন্য আমাদের সাথে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ডক্টর সাইমা হক বিদিশা। স্বাগত আপনাকে স্টার নিউজের এই আয়োজনে। শুরুতেই যেটি জানতে চাচ্ছি, আসলে অর্থনীতির হালচাল কেমন দেখছেন এখন? ধন্যবাদ। আমরা যদি দেখি যে গত কয়েক মাসের বা গত কয়েক বছরের যদি চিত্রটা দেখি, আমরা 2024-এর গণ অভ্যুত্থানের পরবর্তী যে সময়টা, ওই সময়টাতে আমরা যেটা দেখেছি যে অর্থনীতির বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ ছিল। সেই চ্যালেঞ্জগুলোর মধ্যে আমি বলবো যে একটা চ্যালেঞ্জ অবশ্যই মূল্যস্ফীতির একটি চ্যালেঞ্জ। এটা একটা বড় চ্যালেঞ্জ আমাদের জন্য। সামষ্টিক অর্থনীতির বেশ কিছু চ্যালেঞ্জিং জায়গা ছিল। এর পাশাপাশি প্রবৃদ্ধি এবং আমাদের কর্মসংস্থান তৈরি, এই চ্যালেঞ্জগুলো তো ছিলই। তো এই দিক থেকে যদি বিবেচনা করি, বর্তমানে যদি এই গত 2 বছরের পরিক্রমা চিন্তা করে এখন যদি আমরা দেখি, তাহলে আমি বলবো যে কিছু কিছু ক্ষেত্রে আমরা যেমন যদি আমরা ব্যাংকিং খাত বা সামষ্টিক অর্থনীতির জায়গাগুলো আমরা বলি এবং এর পাশাপাশি রিজার্ভ, এই জায়গাগুলোতে বেশ কিছু আমরা ইতিবাচক পরিবর্তন লক্ষ্য করেছি, যদিও তারপরও যথেষ্ট কাজ করবার আছে এবং যথেষ্ট চ্যালেঞ্জের জায়গা আছে। মূল্যস্ফীতির ক্ষেত্রে একটা বড় ধরনের চ্যালেঞ্জ এখনও বিরাজমান এবং আমরা মূল্যস্ফীতির ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে এখনও কিন্তু আসলে ওই 10-এর কাছাকাছি বা 9-এর ওপরে একটা মূল্যস্ফীতি আমরা দেখতে পাচ্ছি। তো সেই অবস্থাগুলো বিবেচনা করে এখন যদি আমরা এই বর্তমানে আমরা যদি বলি, তাহলে আমাদের মূল্যস্ফীতির চ্যালেঞ্জটাকে একটা নাগালে আনা, এটা একটা খুব বড় ধরনের একটা চ্যালেঞ্জের জায়গা। এর পাশাপাশি অবশ্যই ব্যবসা বাণিজ্যে গতি ফিরিয়ে আনা যে বিষয়টা, ব্যক্তি খাতে বিনিয়োগের ক্ষেত্রে এক ধরনের স্রোত গতি ছিল। আমরা বাজেটে দেখেছি কিছু প্রণোদনা এবং কিছু ধরনের সহায়তার বিষয় রয়েছে। এটা একটি দেখবার বিষয় যে আসলে ব্যক্তি খাতে বিনিয়োগ, শিল্পায়ন এবং এগুলোর মাধ্যমে প্রবৃদ্ধি, এই জায়গাটাতে আসলে কতটা গতি আসে এবং সেটার সঙ্গে অবশ্যই সংশ্লিষ্ট যে বিষয়টি থাকে সেটা হচ্ছে কর্মসংস্থান তৈরি, বিশেষ করে তরুণদের যে কর্মসংস্থানের যে জায়গাটা আছে সেই জায়গায় চ্যালেঞ্জটা আছে। তবে আমাদের যদি সার্বিকভাবে বলতে হয়, মোটা দাগে আমাদের মূল্যস্ফীতির চ্যালেঞ্জের পাশাপাশি আমাদের যে জায়গাগুলো রয়েছে সেটা হচ্ছে যে আর্থিক খাত, বিশেষ করে ব্যাংকিং খাতের ক্ষেত্রে এক ধরনের আমরা যে অবস্থা দেখেছি সেখান থেকে উত্তরণের একটা জায়গা, অর্থাৎ সেই জায়গাটাতে সুশাসন প্রতিষ্ঠিত করা এবং সেই জায়গায় আমাদের এক ধরনের গ্রাহকের আস্থা ফিরিয়ে আনার ব্যাপার এবং আর্থিক খাতকে সুসংহত করার যে বিষয়টি, সেটি একটা বড় একটা চ্যালেঞ্জের জায়গা। আর এর পাশাপাশি আমি বলবো যে আমাদের আরও বেশ কিছু যে ক্ষেত্র রয়েছে, যেমন আমাদের রপ্তানির যে জায়গাটা রয়েছে, আমাদের এলডিসি গ্র্যাজুয়েশনের যে কথা আমরা ভাবছি সেটার জন্য যে প্রস্তুতির সময়, সেটার জন্য আমাদের রপ্তানি খাতেও কিন্তু বড় ধরনের পরিবর্তন করা দরকার এবং সেক্ষেত্রে কিন্তু রপ্তানির ক্ষেত্রে কিন্তু একটা বড় উল্লম্ফন জরুরি হয়ে দাঁড়িয়েছে। সেখানে কিন্তু আমরা কিন্তু খুব বেশি ইতিবাচক চিত্র দেখছি না। সুতরাং ব্যক্তি খাতে বিনিয়োগ, রপ্তানি এবং মূল্যস্ফীতি, এই জায়গাগুলোকে এবং সেটার পাশাপাশি অবশ্যই কর্মসংস্থান, এই বিষয়গুলোকে কেন্দ্র করেই আসলে বিভিন্ন চ্যালেঞ্জিং জায়গা রয়েছে এবং সেগুলোকে কেন্দ্র করে একটা দেখবার বিষয় যে আসলে বর্তমানে যে জায়গাগুলো রয়েছে সেই জায়গাগুলোতে উত্তরণ, সেই সমস্যাগুলো থেকে উত্তরণ কিভাবে সম্ভব। আচ্ছা, সেক্ষেত্রে আপনি কয়েকটা চ্যালেঞ্জ মোটা দাগে বললেন। তো আমরা যদি এগুলো একটু একটু করে আসতে চাই, মূল্যস্ফীতির কথাটাই যদি আসি, আমরা দেখেছি যে গত কয়েক বছর ধরে আসলে কয়েক প্রান্তিকে এই যে মুদ্রানীতি দেয় বাংলাদেশ ব্যাংক ষান্মাসিক, তো সেই জায়গাটা আমরা দেখছি যে এক ধরনের সংকোচনমূলক মুদ্রানীতি দেওয়া হচ্ছে। নীতি সুদ হারেরও এক ধরনের পলিসি আসলে বাংলাদেশ ব্যাংক গ্রহণ করছে। তো সেই জায়গার এই উদ্যোগগুলো তো ধারাবাহিকভাবে পলিসি লেভেলে নেওয়া হচ্ছে, কিন্তু আসলে আমরা মূল্যস্ফীতি কমাতে পারছি না কেন? এখানে আর কি কি ফ্যাক্টর কাজ করছে বা এই ইকোনমির থিওরিটা আসলে এখানে কাজ করছে না কেন?
ধন্যবাদ। আমরা যদি বাংলাদেশের ক্ষেত্রে দেখি, আমাদের সার্বিকভাবে পশ্চিমা দেশ বলুন বা অন্যান্য বড় বড় অর্থনীতি যেগুলো রয়েছে, সেখানে কিন্তু মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের জন্য মুদ্রানীতি এবং আর্থিক নীতিগুলো, সেগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ টুল হিসেবে কাজ করে। কিন্তু আমাদের দেশে আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে যে এটি কিন্তু খুব বড় ধরনের পরিবর্তন আনতে পারেনি। হ্যাঁ, এবং এর পাশাপাশি আমরা যদি দেখি, অর্থাৎ মুদ্রানীতি একটা জায়গা, রাজস্ব নীতির একটা জায়গা, এই দুটোর সমন্বয়ে মূল্যস্ফীতিটাকে একটা লাগামের মধ্যে আনাটা জরুরি, এবং সেটাই হচ্ছে প্রক্রিয়াটা। তবে এক্ষেত্রে মুদ্রানীতির বদলে আমাদের দেশে বরঞ্চ যেটা দেখা গেছে সেটা হচ্ছে যে রাজস্ব নীতির কিছুটা প্রভাব রয়েছে, এবং এর পাশাপাশি সার্বিক বাজার ব্যবস্থাপনা, এবং এই সার্বিক বাজার ব্যবস্থাপনা এবং রাজস্ব নীতি, এই দুটোই আমরা দেখতে পেয়েছি যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এবং আমাদের দেশে আমরা যদি দেখি যে মোটা দাগে মূল্যস্ফীতির ক্ষেত্রে একটা হচ্ছে, যেটাকে আমরা তাত্ত্বিকভাবে যদি বলি যে একটা হচ্ছে যে চাহিদাজনিত মূল্যস্ফীতির একটা জায়গা রয়েছে, আরেকটা হচ্ছে খরচজনিত বা উৎপাদনজনিত মূল্যস্ফীতির একটা জায়গা রয়েছে। আমরা যদি সাম্প্রতিক সময়গুলোতে দেখি তাহলে আমরা দেখবো যে আমাদের মূল্যস্ফীতিটা মূলত কিন্তু উৎপাদনজনিত যে মূল্যস্ফীতি, উৎপাদন খরচ বেড়ে যাওয়ার কারণে সেই জায়গা থেকেই কিন্তু বেশি হচ্ছে। এবং এগুলোর পেছনে কিন্তু রয়েছে যে সার্বিকভাবে বৈশ্বিক অর্থনীতির যে বিভিন্ন ধরনের পরিবর্তনগুলো, বৈশ্বিক অর্থনীতির চ্যালেঞ্জ, জ্বালানি তেলের জায়গা যেটি রয়েছে, বিভিন্ন জ্বালানি যে জায়গাগুলো রয়েছে, উৎপাদন খরচগুলোকে বাড়ার ক্ষেত্রে এই জায়গাগুলো কিন্তু কাজ করেছে। এবং এর পাশাপাশি যেটা রাজস্ব নীতির ক্ষেত্রে আমরা দেখেছি যে রাজস্ব নীতির ক্ষেত্রে এই বছরের বাজেটে আমরা দেখেছি কিছুটা সম্প্রসারণমূলক বাজেট হয়েছে। এখন একটা দেখবার বিষয় হচ্ছে যে মূলত আসলে এই রাজস্ব নীতির যে জায়গাটা, সেই জায়গাটা আসলে মূল্যস্ফীতি যে টার্গেটটা করা হয়েছে সেটা আসলে কিভাবে কাজ করে। আমরা দেখেছি যে বিভিন্ন জায়গায় বিভিন্ন শুল্ক হার কমানোর একটা প্রয়াস রয়েছে, কিন্তু সেটা যথেষ্ট কিনা, প্রশ্ন সেটা যে মূল্যস্ফীতি যে টার্গেট করা হয়েছে সেটার জন্য যথেষ্ট কিনা। কনজিউমার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ, ক্যাবের পক্ষ থেকে এক ধরনের একটা বিবৃতি আমরা দেখেছি যে 60টিরও বেশি, 60 থেকে 65টা পণ্যের এই যে শুল্কের যে প্রভাব পড়ার কথা ছিল বাজারে, সেটির কোনো প্রভাব পড়েনি বা দাম কমেনি। তো মানে এই জিনিসগুলো আসলে কিভাবে সমাধান হবে? তাত্ত্বিকভাবে আমরা বলি বা উন্নত দেশগুলোর দিকে যদি মডেলগুলোর দিকে তাকাই, তাহলে মুদ্রানীতি এবং রাজস্ব নীতি এই দুটোই কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এবং আমরা যেটা বলি যে উৎপাদন খরচজনিত কিংবা চাহিদাজনিত কারণে মূল্যস্ফীতিটা হতে পারে, কিন্তু আমাদের দেশে দেখা যাচ্ছে যে বাজার ব্যবস্থাপনাটা একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এবং সেখানে রাজস্ব নীতি, মুদ্রানীতি তো বটেই, রাজস্ব নীতির মাধ্যমেও অনেক সময় দেখা যায় যে মূল্যস্ফীতিটাকে যে ধরনের আশানুরূপ পরিবর্তন হওয়া দরকার সেটা হয় না। এখন এই বাজার ব্যবস্থাপনাটাকে ঠিক করবার জন্য যেটা জরুরি সেটা হচ্ছে যে বাজারে প্রতিযোগিতামূলক যে পরিবেশটা, সেই পরিবেশটা বজায় রাখাটা খুবই জরুরি। এবং মূলত যে আমরা যারা ভোক্তা আছি, শহর অঞ্চলের ভোক্তা বা বিভিন্ন জায়গায় যে ভোক্তা যারা রয়েছে এবং যারা আসলে উৎপাদন করছে, এই উৎপাদক, এবং আমি খাদ্যর কথা বলছি, উৎপাদক এবং এই ভোক্তার মধ্যে আমরা কিন্তু বিভিন্ন এজেন্ট কিন্তু কাজ করে, মধ্যস্বত্বভোগীরা কাজ করে। এবং সেটাই কিন্তু আমাদের কিন্তু এই আজকে যে কৃষক যিনি উৎপাদন করছেন তিনি যে দামটা পাচ্ছেন আর আমরা আসলে যে দামটা দিচ্ছি সেটা কিন্তু এক না। এবং এটার মধ্যে একটা বড় ধরনের ফারাক আছে, এই ফারাকটা কমাতে হবে। এবং এটা একটা বাজার ব্যবস্থাপনার দক্ষতার এটা একটা জায়গা, যে এটা একটা জায়গা। এবং এর পাশাপাশি যেটা সেটা হচ্ছে যে আমরা সার্বিকভাবে যদি বাজার ব্যবস্থাপনাটা দেখি, তাহলে বাজারে সুষ্ঠু প্রতিযোগিতার পরিবেশ যদি নষ্ট করা হয় তাহলে সেই জায়গাটাকে খুব কঠোর হস্তে দমন করাটা খুব জরুরি। এবং কঠোরভাবে সেটা দেখা জরুরি যে বাজারে সুস্থ প্রতিযোগিতার পরিবেশ সবার ব্যবসা করবার ক্ষেত্রে কোনো ধরনের এই যে মধ্যস্বত্বভোগী বা থাকে, কিন্তু সেটাকে যতটা মিনিমাইজ করে নেওয়া যায়। আমরা আসলে খুব আইডিয়াল সিচুয়েশনে যেতে না পারলেও আমাদের চেষ্টা করতে হবে যে এই জায়গায় মধ্যস্বত্বভোগী যারা রয়েছে তাদের যে ইনফ্লুয়েন্সটা, তাদের প্রভাবটা যতটা কমিয়ে আনা যায়, ভোক্তাকে যারা বিক্রেতা তাদের কাছে যতটা কাছে নিয়ে আসা যায় সেটা সবচাইতে জরুরি। এবং বাজারে সুষ্ঠু প্রতিযোগিতার পরিবেশ। এবং এর পাশাপাশি আরও বিভিন্ন জায়গায় যে আমরা বিভিন্ন ক্ষেত্রে আমরা যদি দেখি, যদি যানবাহনের জায়গাটা যদি দেখি, স্টোরেজের জায়গাটা দেখি, এই জায়গাগুলোতে সার বীজের জায়গাটা যদি দেখি, এই জায়গাগুলোতেও কিন্তু বিভিন্ন ধরনের ইন্টারভেনশনের মাধ্যমে, বাজার ব্যবস্থাপনার মাধ্যমে আসলে খরচটা কমিয়ে আনা সম্ভব। এবং
সেই খরচটা কমিয়ে আনার কাজটা, উৎপাদনের খরচটা কমিয়ে আনার কাজটা এবং উৎপাদক থেকে ভোক্তার মধ্যে যে সম্পর্কটা, সেটার মধ্যে যত ফারাকটা আছে সেটা যতটা কমিয়ে আসবে, ততই কিন্তু আমাদের বাজার ব্যবস্থাপনা আমাদের দেশের সাপেক্ষে তত কিন্তু সেটার জন্য ভোক্তারা সার্বিকভাবে উপকৃত হবেন এবং বিক্রেতারা ক্ষতিগ্রস্ত হওয়ার কোনো সম্ভাবনা নেই। এবং সেটাই আসলে গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখা দরকার। তবে এর পাশাপাশি অবশ্যই মনে রাখতে হবে যে এই যে আপনি যে কথাটি বললেন যে রাজস্ব নীতির মাধ্যমে, শুল্ক নীতির মাধ্যমে জিনিসপত্রের দামকে কমিয়ে রাখার যে চেষ্টাটা, সেই চেষ্টাটা যদি সফলকাম না হয় তাহলে এটা খতিয়ে দেখার দরকার আছে যে কেন হচ্ছে না। তার মানে বাজার ব্যবস্থাপনার ক্ষেত্রে যে গরমিলগুলো আছে সেগুলোকে ঠিক করা দরকার। কারণ মুদ্রানীতির একটি বিষয়, কিন্তু মুদ্রানীতির চেয়ে যেটা বিষয় আমাদের দেশের ক্ষেত্রে কিন্তু রাজস্ব নীতির একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার কথা, এবং সেই জায়গাটাতেই আসলে কাজ করাটা জরুরি। যে আপনি বিনিয়োগের শ্লথ গতির কথা বলছিলেন, আসলে বিনিয়োগের সাথে তো কর্মসংস্থানও জড়িত। তো আমরা অন্তর্বর্তী সরকারের সময় থেকেই দেখেছি, আসলে 5 আগস্ট পরবর্তী সময় থেকেই আমরা শুনেছি যে রাজনৈতিক সরকার ছাড়া দেশে বিনিয়োগ আসবে না, দেশি বিদেশি বিনিয়োগকারীরা আস্থা পায় না পলিটিক্যাল গভর্নমেন্ট ছাড়া। তো এরপরে একটা রাজনৈতিক সরকার আসলো, খুব কম সময়ে বিনিয়োগ বৃদ্ধির সেরকম সুখবর আসলে আমরা ওইভাবে পাই না। কিন্তু বাজেটে বেশ কিছু উদ্যোগের আমরা দেখেছি, বিনিয়োগকে উৎসাহিত করার চেষ্টা করেছেন অর্থমন্ত্রী। তো সার্বিকভাবে আসলে এখানে চ্যালেঞ্জটা কি দেখেন? মানে আমরা বিনিয়োগ দেশি বিদেশি মানে দুটোই এই শ্লথ গতিটা কেন, আসলে আপনার কি মনে হয়? যে বিষয়টা আপনি নিজেই এটার কিছুটা উত্তর দিয়েছেন, যে সেটা হচ্ছে যে আমাদের আসলে মূলত ব্যবসা করবার যে খরচ, যেটাকে আমরা কস্ট অফ ডুইং বিজনেস বলি, এই ব্যবসা করবার খরচটা অনেক বেশি। এবং এই খরচ বলতে আমরা যে শুধুমাত্র সুদের হারের কথাটি নিয়ে আমাদের অনেক সময় আলোচনা থাকে, কিন্তু সুদের হারের বাইরেও কিন্তু আরো অনেক জায়গা আছে, এবং সেটার মধ্যে আমি মূলত বলবো যে একটি খরচ হচ্ছে প্রশাসনিক খরচ, আমলাতান্ত্রিক জটিলতা, এবং সেটি আসলে আমি বলবো যে সময়জনিত যে খরচটা, বেশি সময় লাগছে। এর ফলাফল স্বরূপ যারা ব্যবসায়ী, তারা দেশীয় ব্যবসায়ী এবং বিদেশি যারা ব্যবসায়ী, তারা নিরুৎসাহিত হচ্ছেন, তাদের অনেক বেশি সময় লাগছে, খরচ লাগছে এবং অনেক বেশি অনিশ্চয়তা তৈরি হচ্ছে। এটি যেমন একটা জায়গা। এর পাশাপাশি বিদ্যুৎ এবং বিভিন্ন গ্যাস এবং এগুলোর যে বিভিন্ন ধরনের যে প্রক্রিয়াগুলো রয়েছে, সেই প্রক্রিয়ার মধ্যেও সময় লেগে যায়, সেই প্রক্রিয়াগুলো অনেক সময় দেখা যায় যে অনেক খরচ হয়। এবং এই সার্বিক এই বিষয়গুলো, যে ব্যবসা করবার যে পরিবেশটা, যেটা হবে দ্রুত হবে, সেটা হচ্ছে এফিশিয়েন্ট হবে, এবং এর মাধ্যমে যাতে ব্যবসায়ী, তারা দেশি ব্যবসায়ী হোক বিদেশি ব্যবসায়ী হোক, তারা এক ধরনের আস্থা পাবে এবং তারা কাজগুলোকে সহজভাবে করতে পারবে, এই পরিবেশটাই আসলে কিন্তু সবচেয়ে বড় চ্যালেঞ্জের জায়গা। আমরা বাজেটে দেখেছি বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। এখন যেটা দেখবার বিষয় সেটা হচ্ছে যে বাজেট তো বলা যায় অল্প কিছুদিন আগেই দেওয়া হলো, এখন দেখা যাচ্ছে যে আগামী 6 মাসে আসলে একটু দেখবার বিষয়। এটা আসলে 6 মাসও না, হয়তো 1 বছর একটু দেখবার বিষয়, বাট অন্তত আগামী 6 মাস বা পরবর্তী প্রান্তিক দুটো বা 3টা প্রান্তিক একটু দেখবার বিষয় আছে যে এই ধরনের যে স্টেপ নেওয়ার কথা বলা হয়েছে, সেই স্টেপগুলো কত দ্রুত নেওয়া হয় সেটা একটা দেখবার বিষয়। যে অনেক সময় দেখা যায় যে আমলাতান্ত্রিক জটিলতার কারণে এটা অনেক স্রোতগতি হয়ে যেতে পারে, সেটা যেন না হয়। দ্রুত এই স্টেপগুলো নেওয়া হচ্ছে কিনা, গ্রাহকদের ক্ষেত্রে, ব্যবসায়ীদের ক্ষেত্রে আস্থাটা আসছে কিনা, এবং এই যে বিভিন্ন জায়গায় যে কালক্ষেপণের যে জায়গাটা, সেই জায়গাটাকে কতটা কমিয়ে আনা যাচ্ছে, এটা যত দ্রুত করা যাবে তত কিন্তু আমরা বুঝতে পারবো যে আসলে সার্বিকভাবে ব্যবসার পরিবেশের মাধ্যমে বিনিয়োগটা আমরা কিভাবে আমরা আরো ত্বরান্বিত করতে পারি বিনিয়োগের গতি। এবং মূলত বাংলাদেশে বিনিয়োগের ক্ষেত্রে এটাই কিন্তু সবচেয়ে বড় চ্যালেঞ্জের জায়গা। আমরা হয়তো সুদের হার নিয়ে অনেক কথা বলি, আমরা হয়তো অনেক বিষয় নিয়ে আলোচনা করি, মুদ্রানীতি নিয়ে আলোচনা করি, কিন্তু চ্যালেঞ্জের জায়গা কিন্তু আসলে এই বিভিন্ন জায়গায় দক্ষতার অভাব, ইনএফিশিয়েন্সির জায়গাগুলো, অনেক ক্ষেত্রে সুশাসনের অভাব, এবং অনেক ক্ষেত্রে আমরা যেটা দেখি যে বিভিন্ন জায়গায় অনেক সময় চলে যাচ্ছে। বিশেষ করে যারা বিদেশি বিনিয়োগকারী আসবেন, তারা কিন্তু দ্রুত কাজটা করতে চাইবেন এবং তারা খুব স্বচ্ছতার সাথে দ্রুত জবাবদিহিতাপূর্ণ উপায়ে কাজগুলো করতে চাইবেন। সেই প্রক্রিয়াটা যত দ্রুত শুরু হবে ততই কিন্তু আমরা কিছু ইতিবাচক পরিবর্তন দেখব বলে আমরা আশা করি। আচ্ছা, আপনি বাজেটের কথা আমরা ঘুরে ফিরে বারবারই আলোচনায় আসছে। 9,38,000 কোটি টাকার বাজেট দিয়েছে বিএনপি সরকার। সেখানে রাজস্ব লক্ষ্যমাত্রা বড়, এনবিআর এর সামনে 6,04,000 কোটি টাকার
একটা লক্ষ্যমাত্রা তো বাজেট দেওয়ার পর থেকে আসলে এই লক্ষ্যমাত্রাটা নিয়েই সবচেয়ে বেশি আলোচনা হয়েছে, সমালোচনা হয়েছে যে মানে বাজেটকে বাস্তবায়ন অযোগ্য বলা হচ্ছে। অনেক মহল থেকেই এই কমেন্টটা এসেছে যে এত বড়, কারণ এনবিআর এর এই গত অর্থ বছরে মানে যেই তাদের যে সক্ষমতা বা আদায় তার তুলনায় এটি অনেক বেশি। মানে আপনি কি মনে করেন আসলে এই রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা বাস্তবায়নযোগ্য কিনা? আমরা যদি আমাদের পূর্ববর্তী যে অবস্থা দেখি, ট্রেন্ডটা দেখি, সেই ট্রেন্ডটাতে আমরা কিন্তু কখনোই সেভাবে সফলকাম হতে পারিনি। হ্যাঁ, সুতরাং সেই দিক থেকে যদি বিবেচনা করে একটা বড় ধরনের পরিবর্তন ছাড়া, বড় ধরনের সংস্কার ছাড়া এই লক্ষ্যমাত্রা অর্জন করাটা আসলে সম্ভব না। তবে এই বড় ধরনের পরিবর্তনের মধ্যে আমরা আশা করতে পারি যে কিছু ছোট ছোট সংস্কারও যদি হয়, তার মাধ্যমেও যদি আমরা ওই লক্ষ্যমাত্রার কাছাকাছি যেতে পারি, সেটাও কিন্তু একটা ইতিবাচক একটা দিক হবে। কারণ এখানে যেটা দেখবার বিষয় সেটা হচ্ছে যে আমরা রাজস্ব খাতের ক্ষেত্রে আমরা যেটা দেখেছি যে এনবিআর এবং অন্যান্য জায়গায় যেটা আছে, আমাদের অনেক বিষয় কিন্তু অনেক জায়গা আছে, যেমন নন এনবিআর ট্যাক্সের কিছু কম্পোনেন্ট রয়েছে। হ্যাঁ, তো নন ট্যাক্স রেভিনিউর কিছু কম্পোনেন্ট রয়েছে, ওই জায়গাগুলোতেও কিন্তু দক্ষতা বাড়ানোর মাধ্যমে কিন্তু রেভিনিউ জেনারেশনের যে লক্ষ্যমাত্রা সেটার কাছাকাছি যাওয়ার একটা সুযোগ রয়েছে। অবশ্যই এনবিআর ভুক্ত যে ট্যাক্সের যে জায়গাটা সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, কিন্তু অন্যান্য জায়গাগুলোকেও দেখার দরকার আছে। তবে আমি যেটা মনে করি যে মূলত পুরো প্রক্রিয়াটা ডিজিটালাইজড করা এবং আর্থিক যে লেনদেনগুলো আছে এগুলোকে সবগুলোকে আসলে আমরা ডিজিটালাইজড করার মাধ্যমে এবং পুরোপুরিভাবে স্বচ্ছতা আনা যতক্ষণ পর্যন্ত না যাবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই লক্ষ্যমাত্রার একটা বড় চ্যালেঞ্জের জায়গা হয়েই থাকবে। হ্যাঁ, এখন আমাদের যেটা দেখবার বিষয় হচ্ছে যে আমরা অন্তত ওই লক্ষ্যমাত্রার কাছাকাছিও যদি যাওয়া সম্ভব হয় কিছু কিছু জায়গায় সংস্কারের মাধ্যমে, সেটা হচ্ছে একটা দেখবার বিষয়। এবং আমরা যেটা লক্ষ্য করেছি যে আপনি যদি লক্ষ্য করে থাকেন যে আমাদের যে ট্যাক্সের যে স্ল্যাবগুলো, সেখানে প্রথম স্ল্যাবে কিন্তু 5%-এর বদলে এটা 10% করা হয়েছে। সুতরাং ওই জায়গাটা থেকে হয়তো একটা বড় ধরনের রেভিনিউ জেনারেশন হবে, যদিও সেটা আসলে মধ্যবিত্তদের উপর একটু চাপে ফেলবে। সেটাকে আবার কিছুটা কম্পেনসেট করা হয়েছে যে করমুক্ত আয়সীমাটাকে পরিবর্তন করে। তো এখন এই জায়গাগুলোতে যে জিনিসগুলো দেখার বিষয় সেটা হচ্ছে যে আমাদের আসলে আমরা যখন করের কথা বলি তখন অনেক আলোচনায় আসে যে করের চাপ অনেক সময় ব্যবসায়ীদের উপর চাপ পড়ে বা এই বিষয়গুলো। তো এখানে কিন্তু আমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে কর ব্যবস্থাপনার একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা কিন্তু যে অর্থনৈতিক বৈষম্যকে কমানো। অর্থাৎ এখন এই জায়গাটাতে আসলে দুটো বিষয়, একটা হচ্ছে কর জালকে বিস্তৃত করা। এখন কর জালকে বিস্তৃত করার জন্য ডিজিটালাইজেশন একটি জায়গা, এবং আরেকটি হচ্ছে যে এনবিআর এর সার্বিক সক্ষমতা বাড়ানোর মাধ্যমে এনবিআর এই কাজটা কতটা গুরুত্বের সাথে করতে পারে সেটা একটা দেখবার বিষয়। এবং এর পাশাপাশি যেটা সেটা হচ্ছে যে আমাদের উচ্চ ধনী যারা রয়েছে তাদেরকে উচ্চ হারে ট্যাক্স, কিন্তু যে জিনিসটা আমাদের মনে রাখতে হবে যে আমাদের যদি সার্বিকভাবে আমরা দেখি যে মধ্যবিত্ত কেন, উচ্চ মধ্যবিত্ত যারা রয়েছে অনেক ক্ষেত্রে দেখা যায় যে তাদের একটা বড় অংশ, বিশেষ করে চাকরিজীবী, পেশাজীবী বা যারা ব্যবসার ক্ষেত্রে সৎভাবে যারা ব্যবসা করছেন তাদের মধ্যে কিন্তু অনেক সময় দেখা যায় যে করের চাপটা তাদের উপরই পড়ে। দেখার বিষয় কিন্তু যে অনেক ধরনের ট্রানজ্যাকশন হয়, সেই ট্রানজ্যাকশনগুলোকে এই কারণেই বারবার যেটা আসছে যে আর্থিক লেনদেনকে আমরা যতটা বেশি ডিজিটালাইজড করতে পারবো তত কিন্তু আমরা এই কর জালকে বিস্তৃত করতে পারবো। এবং এই জায়গায় যদি আমি বলি যে আমাদের কিন্তু চিন্তা ভাবনাগুলো অনেক সময় থাকে যে ঢাকা কেন্দ্রিক, চিটাগং কেন্দ্রিক, বড় বড় শহরগুলো, কিন্তু আমরা যদি এখন একটু দেখি আমাদের বড় বড় জেলাগুলোতেও কিন্তু অনেকে আছেন যারা কর যোগ্য। আমি বলছি যে কর দেওয়ার সক্ষমতা তাদের আছে এবং ভালোভাবেই আছে, নেটের মধ্যে কোনো কারণে আসছে না, কিন্তু তাদেরকে আমরা কিভাবে আনতে পারি এবং সেক্ষেত্রে বিভিন্ন ইনসেনটিভও আমরা, প্রণোদনাও দেওয়া যেতে পারে, তাদেরকে আমরা কিভাবে আনবো। আমরা এই আলোচনাটা আরেকটু বিস্তারিত করবো, একটা বিরতি নিয়ে আসছি। দর্শক, স্টার বিজ ডায়ালগে একটা বিরতি নিচ্ছি, আশা করছি সাথেই থাকবে। বিরতির পর আবারও স্বাগত, আপনারা দেখছেন স্টার বিজ ডায়ালগ, ফিরছি আলোচনায়। ডক্টর সাইম হক বিদিশা, আপনি বলছিলেন করের আওতা বাড়ানোর ক্ষেত্রে, তো এই আওতা বাড়ানো বা এই আধুনিকায়ন, এই তাগিদগুলো তো আসলে বিভিন্ন মহল থেকে দীর্ঘদিন ধরেই দেওয়া হচ্ছে, কিন্তু আমরা দেখছি যে অনেক সেবায় টিআইএন বাধ্যতামূলক করা হয়েছে, যে কারণে অনেক টিআইএন এর সংখ্যা এখন বেড়েছে, কিন্তু রিটার্ন দেওয়ার সময় আবার তার অর্ধেকও আসছে না রিটার্ন। মানে আধুনিকায়নের অনেক প্রজেক্ট নেওয়া হয়েছে,
কিন্তু পুরোপুরি আধুনিকায়নে তো আমরা এখন আসলে ওইভাবে যেতে পারিনি। এখনো হয়রানির অভিযোগ শোনা যায় করদাতাদের, মাঠ পর্যায়ে এনবিআর কর্মকর্তাদের মাধ্যমে হয়রানির শিকারের অভিযোগ করেন অনেক ব্যবসায়ী। মানে এই জায়গাটা কি আসলে সুশাসন বা আমলাতান্ত্রিক কোনো বাধা মানে এই উদ্যোগগুলোকে আটকে দিচ্ছে কেন, দিচ্ছে কিনা, মানে কি মনে হয় আপনার? এখানে যে পুরো বিষয়টা হচ্ছে যে একটা বিষয় আমাদের মনে রাখতে হবে যে আমরা যে টিআইএনটাকে বাধ্যতামূলক করছি, এর মাধ্যমে তো আসলে যে টিআইএন ভুক্তিটা হয়তো কিছুটা বেড়েছে, কিন্তু আমরা তো আসলে ট্যাক্স রিটার্ন সাবমিশনের যে জায়গাটা, সেই জায়গাটাতে তো কিন্তু দেখা যাচ্ছে যে আসলে যারা প্রতি বছর দিচ্ছেন, যারা একটা আনুষ্ঠানিক একটা প্রক্রিয়ার মধ্যে আছেন, তারাই কিন্তু প্রতি বছর দিচ্ছেন, এবং আমাদেরকে কিন্তু আসলে সবসময় হিসাবটা করতে হয় যে আমাদের ট্যাক্স কত বাড়লো কমলো। তো যারা মূলধারার অর্থনীতির একটা বড় জায়গায় যারা রয়েছেন, কিন্তু মূলধারার অর্থনীতির একটা বড় অংশ যারা অনানুষ্ঠানিক কাজে রয়েছেন, আমি বলছি অনানুষ্ঠানিক কাজে যারা রয়েছেন, তাদের মধ্যে অনেকেই নিম্ন আয়ের মানুষ আছে, তাদের কথা অবশ্যই আমরা বলছি না, কিন্তু যেটা বিষয় সেটা হচ্ছে যে আপনি দেখবেন যে বিভিন্ন ধরনের একজন হয়তো দেখা যাচ্ছে এমন ধরনের আর্থিক লেনদেন তিনি করছেন, যে আর্থিক লেনদেনটির ক্ষেত্রে একটা বড় ধরনের আর্থিক লেনদেন তিনি করছেন, কিন্তু তিনি অর্থাৎ আপনি ওই লেনদেনটা দেখেই বুঝবেন যে তার আসলে কর দেওয়ার সক্ষমতাটা আছে, ভালোভাবেই আছে, কিন্তু দেখা যাচ্ছে যে তিনি কিন্তু করের জালের বাইরে। এখন এই জায়গাগুলোতেই আসলে কিছু কিছু উদ্ভাবনী চিন্তা দরকার, যে কিভাবে আসলে যিনি করযোগ্য রয়েছেন তাকে আমরা কিভাবে করের আওতার মাধ্যমে আনবো, এবং সেই জায়গাগুলোতে একটি হচ্ছে যে কিছু উদ্ভাবনী চিন্তা, এবং এর পাশাপাশি আমি বলবো যে কিছুটা হয়তো প্রণোদনাও দেওয়া যেতে পারে, যে যেমন বিভিন্ন জায়গায় যে যারা একটা নির্দিষ্ট অঙ্কের উপরে কর দিবেন তাদেরকে কিছুটা সুবিধা দেওয়া, তাদের কিছু সামাজিকভাবে তাদেরকে কিছু সুবিধা দেওয়া যেতে পারে, যেটা আমরা অনেক সময় বলি যে যারা প্রবাসীরা যারা আমাদেরকে অর্থ পাঠাচ্ছেন, তারা যদি একটা নির্দিষ্ট বৈধ পথে তারা যখন অর্থ পাঠাবেন, তাদেরকে কিছুটা প্রণোদনা দেওয়া, তাদেরকে কিছুটা সম্মানিত করার যদি সুযোগটা হয়, সেই ধরনের সোশ্যাল জায়গাগুলো, ছোট ছোট কাজ, আমি বলছি না যেখানে একটা ব্যাপক বিপ্লবিক পরিবর্তন, বাট তারপরও সেই জায়গাগুলোতে কিছুটা ইতিবাচক পরিবর্তন আসতে পারে, অর্থাৎ কিছু কিছু জায়গায় এখানে এক্সপেরিমেন্ট করার প্রয়োজন রয়েছে। আর আরেকটা জিনিস যেটা সেটা হচ্ছে যে আমরা অনেক সময় যেটা দেখা যায় যে সেটা হচ্ছে যে আর্থিক লেনদেনের যে জায়গাগুলোতে, সেখানে যিনি হয়তো প্রথম কর দেবেন তাকে কিছুটা হয়তো সুবিধা দেওয়া হলো, এবং অনানুষ্ঠানিক খাতগুলোকে আমরা আনুষ্ঠানিক জায়গায় আমরা আনতে চাই, কিন্তু আমরা আবার নিরুৎসাহিত করতে চাই না মানুষের আর্থিক লেনদেন। তা এই কাজটা করা যে খুব সহজ তা না, কিন্তু এই কাজটা করতে হবে, এবং করার জন্য বিভিন্ন উপায় বের করে নিতে হবে। তবে সার্বিকভাবে আমরা যখন আর্থিক লেনদেনের কথা বলছি, ডিজিটালাইজ করার কথা বলা হচ্ছে, এখানে একটা জিনিস কিন্তু মনে রাখতে হবে যে আমাদের আসলে ডিজিটাল লিটারেসির জায়গাটাও কিন্তু তাহলে বাড়াতে হবে, কারণ অনেক ক্ষেত্রেই আমাদের যেটা দেখা যায় যে পুরো ব্যবস্থাপনাটা অনেকেই দেখা যায় যে ডিজিটাল লিটারেসির ক্ষেত্রে কিছুটা অভাব রয়েছে, কিছুটা যারা একটু সিনিয়র সিটিজেন রয়েছে বা অনেকেই যারা রয়েছেন যারা ডিজিটাল জায়গাটা ভালো বোঝেন না, তাদের ডিজিটাল লিটারেসিটা আমরা কিভাবে বাড়াবো সেই জায়গাটাও দেখার দরকার আছে, যাতে করে আমরা অনলাইনে সব ট্রানজাকশন যতটা বেশি আনা যেতে পারে ততটাই। কিন্তু আরেকটা যেটা আমি বললাম যে বিভিন্ন আর্থিক লেনদেন, বড় ধরনের আর্থিক লেনদেনগুলোকে, সেগুলোর মধ্যে যদি আমরা স্বচ্ছতা আনতে পারি, এবং সেই জায়গায় যদি যিনি করযোগ্য, কর দেওয়ার সক্ষমতা যার আছে, এবং সক্ষমতার বেশি যার আছে, অনেক বেশি যার আছে, তাকে কিভাবে আমরা পুরো প্রক্রিয়ার মধ্যে আনতে পারবো, সেই জায়গাগুলো দেখার দরকার আছে। আপনি বৈষম্যের কথা বলছেন, আসলে আমরা দেখছি যে চড়া মূল্যস্ফীতি তো আসলে অনেক দিন ধরেই আমরা দেখছি আমাদের দেশে। তো সেই জায়গাটায় আফটার কোভিড একটা ইফেক্ট আছে মানুষের মধ্যে। বিভিন্ন সংস্থা থেকেও আমরা দেখি যে অনেকেই নতুন করে একটু দারিদ্র্যসীমার একটু উপরে যারা অবস্থান করছে, তারা আসলে এই চড়া মূল্যস্ফীতি বা করোনা পরবর্তী সময়েও অনেকে দারিদ্র্যসীমার মধ্যে চলে গেছেন। তো আবার সমাজে বৈষম্য বাড়ছে, আয় বৈষম্যের তো একটা আমরা দেখি, আসলে খরচের সাথে সাথে আসলে মজুরিও বাড়ছে না, বা মানে এই জায়গাটা আসলে রাষ্ট্রের করণীয় কি এই বৈষম্য কমানোর ক্ষেত্রে, বা সেটি আমাদের রাষ্ট্র করছে কিনা? বৈষম্যর বিষয়টা হচ্ছে যে ফারাকটা, ধনী দরিদ্রের ফারাকটা কমানো। এখন ফারাকটা যদি কমাতে হয়, ওপরে যারা আছে তাদেরকে, তাদের সঙ্গে নিচে যারা রয়েছে তাদের মধ্যে যে পার্থক্য সেটা কমানোর যদি ব্যবস্থা করতে, তাহলে আসলে সবচেয়ে দুটো দিক, তাহলে একটা হচ্ছে যে যারা নিম্ন আয়ের মানুষ রয়েছেন তাদের সামাজিক সুরক্ষা,
তাদের চিকিৎসা খরচ, তাদের শিক্ষার খরচ, এই জায়গাগুলো যতটা আমরা কমাতে পারবো তত কিন্তু তাদের অবস্থানের উন্নতি হবে। পাশাপাশি যেটা খুব জরুরি সেটা হচ্ছে কর্মসংস্থান। প্রবৃদ্ধির সংখ্যা নিয়ে আমরা অনেক কথা বলি, কিন্তু প্রবৃদ্ধির গুণগত মানের কথা যদি আমরা বলি, তখন প্রবৃদ্ধির গুণগত মানের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গাটা হচ্ছে সেটা হচ্ছে যখন আমরা প্রবৃদ্ধির কর্মসংস্থান তৈরি করতে পারবো তখনই কিন্তু জনগণ, সাধারণ মানুষের কাছে অর্থনীতির সুফলটা আসবে। এবং সেই কাজটা করাটা জরুরি, যে কর্মসংস্থান তৈরি, যারা অতি দরিদ্র আছে তাদের সামাজিক সুরক্ষায় তাদেরকে আরো বেশি তাদের আওতাভুক্ত করা, শিক্ষা এবং স্বাস্থ্যের ক্ষেত্রে খরচটা কমানো, এর মাধ্যমে আমরা সাধারণ মানুষ তাদের অবস্থানটাকে আমরা ওপরে আনাটা সক্ষম। আর ওপরে যারা রয়েছে তাদের পুরো এই আলোচনার মধ্যে যে কথাটা আমরা বারবারই আসি, সেটা যখনই আমরা করের কথা বলছি, কর ব্যবস্থাপনা এবং করের যদি আমরা যেটাকে বলে থাকি যে প্রোগ্রেসিভ ট্যাক্সেশন, হ্যাঁ, সেই প্রোগ্রেসিভ ট্যাক্সেশন বা প্রগতিশীল হারে কর দেওয়া, এটি কিন্তু আসলে এই ধনী দরিদ্রের যে ব্যবধানটা সেটাকে কমাতে পারে। অর্থাৎ সমাজের মধ্যে বৈষম্যটাকে, অর্থনৈতিক বৈষম্যটাকে কমানোর জন্য এই দুটো পক্ষের মধ্যে যে ফারাকটা, সেই ফারাকটা কমানো সম্ভব। আমরা অনেক সময় দারিদ্র বিমোচনের কথা বলি, কিন্তু দারিদ্র বিমোচনের মাধ্যমে আমরা হয়তো নিম্ন আয়ের মানুষের অবস্থাগুলোকে, সেখানকার যে পলিসি রয়েছে তাদের আমরা ওঠাতে পারবো, কিন্তু বৈষম্য কমানোর জন্য কিন্তু আসলে যেটা দেখা যায় যে সমাজে যেটা ন্যায্যতার ভিত্তিতে এবং করের আওতার মাধ্যমে সুষ্ঠুভাবে কর কাঠামোর মাধ্যমে, প্রগতিশীল কর কাঠামোর মাধ্যমে আসলে পুরো ব্যবস্থাপনাটা হচ্ছে কিনা সেটা দেখার জরুরি। এবারে সরকার আসলে সামাজিক নিরাপত্তায় বেশ কিছু গুরুত্ব দিচ্ছে, ফ্যামিলি কার্ড সহ অনেক কর্মসূচি আসলে শুরু হয়েছে। তো সেই জায়গাগুলোতে আসলে কি ধরনের ব্যবস্থাপনা প্রত্যাশা করেন আপনারা? দেখেন, আমরা যখনই সামাজিক নিরাপত্তার কথা বলা হয় তখন কিন্তু একটা কথাই বারবারই আসে, সেটা হচ্ছে যে সেখানে সেই জায়গাটাতে স্বচ্ছতা, জবাবদিহিতা, এই কথাটাই বারবার ঘুরে ফিরে আসে। এখন অর্থাৎ এখানে যেটা দেখা যায় যে সামাজিক নিরাপত্তা খাতে প্রথাগতভাবে যে দুটো সমস্যা, যেটাকে আমরা ইনক্লুশন এবং এক্সক্লুশন এরর বলি, অর্থাৎ একটা হচ্ছে যার পাওয়ার কথা না তিনি পাচ্ছেন, কিন্তু যার পাওয়ার কথা সে তিনি সুবিধা পাচ্ছেন না। তো এই জায়গাটাতে ক্ষেত্রে যেটি বিষয় আমরা সরকারের একটা প্রস্তাবনার মধ্যে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে একটি রেজিস্ট্রি তৈরির কথা বলা হচ্ছে। এটা আমার মনে হয় ভীষণ জরুরি এবং এটাকে অতি দ্রুত এটা করা জরুরি। সেটা হচ্ছে যে রেজিস্ট্রির মাধ্যমে আমাদের কিন্তু এখন বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু একটা বড় অংশেরই কিন্তু এনআইডি রয়েছে, এবং সবাইকে এনআইডির আওতার মধ্যে এনে তারপরে যদি আমাদের একটা সোশ্যাল রেজিস্ট্রি তৈরি করা হয়, একটা ম্যাপিং তৈরি করা হয় এবং এনআইডির সাথে এগুলোকে যদি লিঙ্ক করার একটা ব্যবস্থাপনা করা হয়, তাহলে কিন্তু ইনক্লুশন এরর, এক্সক্লুশন এররের জায়গাটা কমিয়ে আনা, সমস্যাগুলো কমানো সম্ভব। দ্বিতীয় যেটা আমরা ফ্যামিলি কার্ডের ক্ষেত্রে দেখেছি যে বিভিন্ন ধরনের আমরা যে বিভিন্ন স্ট্যাটিস্টিক্যাল মেথডের মাধ্যমে আমরা চেষ্টাটা করার একটা প্রয়াস আমরা লক্ষ্য করছি, যে যাতে করে এই ধরনের সুবিধাভোগী যারা রয়েছেন, বিভিন্ন ধরনের অসৎ উপায় যারা অবলম্বন করতে চায় তাদেরকে যেন ভেতরে না আনা হয়, সেটার জন্য বিভিন্ন চেষ্টা আমরা দেখছি। এই জায়গাটাতে আরও একটা জিনিস যেটা দরকার সেটা হচ্ছে যে বেনিফিশিয়ারি সিলেকশন, অর্থাৎ এই জায়গাটাতে আমরা বিভিন্ন সময় কাজ করতে গিয়ে যেটা দেখেছি যে আসলে যিনি পাবেন তাকে অনেক সময় খুব পুরনো একটা ফর্মুলা ব্যবহার করে এই বেনিফিশিয়ারি সিলেকশনটা কিন্তু করা হচ্ছে। ওই জায়গাগুলো থেকেও কিন্তু আমাদের বের হয়ে আসতে হবে। তবে এখানে আমি সামাজিক সুরক্ষার দুইটা জায়গা বলবো। একটা হচ্ছে সামাজিক সুরক্ষার ক্ষেত্রে স্বচ্ছতা আনাটা যেমন জরুরি, এবং সেটার ক্ষেত্রে আমি রেজিস্ট্রি, ম্যাপিং, এই জায়গাগুলোর কথা বললাম। আরেকটা আমাদের যেটা মনে রাখতে হবে সামাজিক সুরক্ষার ক্ষেত্রে আরো দুটো কথা। একটা কথা হচ্ছে সেটা হচ্ছে যে শহরাঞ্চলের যারা দরিদ্র রয়েছে, আমাদের কিন্তু প্রথাগতভাবে শহরাঞ্চলের দরিদ্রদের জন্য, বস্তিবাসীদের জন্য খুব বেশি কিন্তু সামাজিক নিরাপত্তা কর্মসূচি আমরা দেখি না। ওই জায়গাটাকে আমাদের আরেকটু গুরুত্ব দেওয়াটা জরুরি। এবং তৃতীয় যে জায়গাটা আমি বলবো সেটা হচ্ছে সামাজিক সুরক্ষাটাকে দিন শেষে কিন্তু চিন্তা করতে হবে এটার পরের ধাপটা কি, অর্থাৎ ব্যক্তিকে আসলে নিজের পায়ে দাঁড়ানোর অবস্থায় এনে দিতে হবে এবং এনে তার কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। কারণ আমরা তো সামাজিক সুরক্ষা, আমরা যখন একটা দেশ যখন উন্নতির দিকে যায় তখন একটা পর্যায়ে আমাদের সামাজিক সুরক্ষা কর্মসূচি থেকে বের হতে হবে, বা সামাজিক সুরক্ষা থেকে আমরা কিন্তু চাইবো যে মানুষ নিজেই কর্মক্ষম যিনি রয়েছেন তিনি নিজে কাজ করতে পারবেন এবং তার কাজের সুবিধাটা তৈরি করে দেওয়া। এবং সেই কারণে আসলে কর্মসংস্থান তৈরি
কোনো বিকল্প নাই। আমরা যদি বৈষম্য কমাতে চাই এবং আমরা যদি সমাজে প্রবৃদ্ধি এবং বিভিন্ন অর্থনৈতিক কর্মকাণ্ডের সুফল যদি সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে চাই। আপনি শুরুতে ব্যাংকিং খাতের কথা বলছিলেন, আমরা দেখছি যে আসলে বেশ কিছু ব্যাংকের একটা দুর্বল অবস্থা দেখছি, 5 ব্যাংক একীভূত হয়েছে, সেটি নিয়েও আসলে আমানতকারীদের মধ্যে অনেক হতাশা, অনেক অপ্রাপ্তি। রাজপথে দেখি ইসলামী ব্যাংক নিয়ে এক ধরনের আলোচনা সমালোচনা, গ্রাহক ফোরাম নামে একটি প্ল্যাটফর্ম থেকে রাস্তায় আন্দোলন করা হচ্ছে বোর্ড পুনর্গঠনের দাবিতে। আরও বেশ কিছু ব্যাংকের অবস্থাও দুর্বল বলা হচ্ছে, খেলাপি ঋণের অঙ্কটাও বেশ বড়। আসলে এই আমাদের উন্নয়নে আমাদের ব্যাংকিং সেক্টরের যেই ভূমিকা রাখার কথা ছিল, মানে সেটি পারছে কিনা, সে নিজেই যেভাবে আসলে এই সেক্টর অনেক ব্যাংকই আসলে যেভাবে সার্ভাইভ করছে, মানে এখানে আসলে করণীয় কি দেখেন, মানে কিভাবে আসলে এই ব্যাংক খাতকে ঠিক করা যায়? এটা তো আসলে একটা ব্যাপক আলোচনার বিষয়। আমি যদি মোটা দাগে কয়েকটা জায়গা শুধু যদি বলি, একটা হচ্ছে যে আমরা যদি সার্বিকভাবে যে ব্যাংকিং খাতের সাথে সংশ্লিষ্ট যারা রয়েছেন তাদের সাথে যদি কথা বলি, অনেক সময় একটা জায়গায় একটা হতাশা কাজ করে অনেকের, আমি দেখেছি। সেটা হচ্ছে যে বিভিন্ন যখন একজন খেলাপি ঋণের কারণে তাকে যখন একটা আইনি প্রক্রিয়ায় আনার যখন প্রচেষ্টা চালানো হয়, একটা বিশাল দীর্ঘসূত্রিতা। হ্যাঁ, এখন দেখা যায় 10 বছর ধরে হয়তো এই পুরো প্রক্রিয়াটাই চলছে। সুতরাং খেলাপি ঋণ যিনি, যার খেলাপি ঋণ আছে, তার খেলাপি ঋণ করে পার পাওয়ার কিন্তু অনেক সুযোগ তৈরি হয়ে যাচ্ছে। সুতরাং এই জায়গাটাকে দেখতে হবে যে খেলাপি ঋণ যে ইচ্ছাকৃতভাবে, যার খেলাপি ঋণ অনিচ্ছাকৃতভাবে অনেক সময় হতে পারে, হঠাৎ করে অর্থনৈতিক কোনো কর্মকাণ্ডের কোনো স্থতগতির কারণে, বৈদেশিক বিনিয়োগের কারণে, সেটা একটা কিছু কিছু জায়গায় আমরা কিছু কিছু বিষয় আছে এবং সেগুলোকে যাচাই বাছাই করারও বিভিন্ন ইন্ডিকেটর আছে। কিন্তু একেবারে ইচ্ছাকৃতভাবে যে খেলাপি ঋণের যে জায়গাটা, সেই জায়গাটাতে একটা বিষয় হচ্ছে যে সেই জায়গাগুলোকে কড়া নজরদারি আনা এবং সেখানে যে আইনি প্রক্রিয়াগুলো রয়েছে, বিভিন্ন ব্যাংকিং রেজলিউশন আইন থেকে বিভিন্ন যে আইনি প্রক্রিয়াগুলো রয়েছে, সেই প্রক্রিয়াগুলোকে দ্রুত করা। হ্যাঁ, এবং কারণ তা না হলে দীর্ঘদিন ধরে কিন্তু এই আইনি প্রক্রিয়াগুলো চলতেই থাকে এবং এটা কিন্তু অনেক সময় যারা সৎভাবে যারা কাজ করছেন তাদেরকে ভীষণভাবে নিরুৎসাহিত করে। এটা হচ্ছে একটা জায়গা, এটা একটা আইনি প্রক্রিয়ার উদ্যোগ এবং যেহেতু এটা আইনের বিষয়, সুতরাং এই জায়গাটাতে আমার মনে হয় এটা করা সম্ভব, খুব ভালোভাবে এই কাজটা করা সম্ভব। দ্বিতীয় যে জায়গাটা, সেটা হচ্ছে যে দেখেন, একটা ব্যাংক যখন একটা, আমরা এখন যেটা দেখতে পাচ্ছি যে সাম্প্রতিক সময়ে যে কিছু কিছু ব্যাংক একবারে কোলাপসিং যে সিচুয়েশন, যে জায়গাগুলো, এটা তো একদিনে হয় নাই। হ্যাঁ, এটা তো অনেক বছর ধরেই কিন্তু এগুলোর কিন্তু সিমটম পাওয়া যাচ্ছিল। সুতরাং এই জিনিসটা যে খুব রেগুলার বেসিসে মনিটরিং করা, এটা আমি দুটো জায়গা বলবো, সরকারি ব্যয় ব্যবস্থাপনা এবং আর্থিক খাত, এই দুটো জায়গায় কিন্তু মনিটরিংটা খুব জরুরি। যে আসলে ব্যাংকের বিভিন্ন ইন্ডিকেটর আমাদের যেগুলো রয়েছে, সেই ইন্ডিকেটরগুলোর ভিত্তিতে কিন্তু অনেক আগের থেকেই কিন্তু এটা বোঝা যায় যে হ্যাঁ, এই ব্যাংকগুলোর ক্ষেত্রে এটা দুর্বল ব্যাংক, ঝুঁকিপূর্ণ ব্যাংক। তখনই কিন্তু আমাদের মেজার নিতে হবে। একেবারে অসুস্থ হয়ে পড়লে, মানে শয্যাশায়ী যখন হয়ে পড়ে, তখন চিকিৎসা নিয়ে কিন্তু আসলে লাভ নেই। অর্থাৎ ওই আগেই যাতে ওই অবস্থায় না যেতে পারে, সেই জন্য বিভিন্ন প্রক্রিয়াগুলো নেওয়া দরকার ছিল, যেগুলো কিন্তু আগে নেওয়া হয়নি। এটা একটা ভীষণ গুরুত্বপূর্ণ একটা জায়গা এবং এই প্রক্রিয়াটা, এটা যেন আর পরবর্তীতে না হয়, সেটা দেখা যে পরবর্তীতে যেন এই প্রক্রিয়ার মধ্য দিয়ে আর কোনো ব্যাংকে না যেতে হয়। তৃতীয় আরেকটা জিনিস যেটা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে যে সার্বিকভাবে যদি আমরা ব্যাংকিং খাতকে দেখি, সেটা হচ্ছে কেন্দ্রীয় ব্যাংকের একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। যেমন আমরা যখন বিভিন্ন ব্যাংকে যে পরিচালনা পর্ষদ রয়েছে, এবং সেখানে অনেক সময় কিন্তু সমালোচনা হয় যে পরিচালনা পর্ষদে আসলে যারা রয়েছেন তারা আসলে ব্যাংকিং জায়গাগুলো, আমি সবাইকে সম্মান রেখেই বলছি যে ব্যাংকিং জায়গার যে বিভিন্ন নিটিগ্রিটিগুলো রয়েছে, সেই জায়গাগুলোকে বোঝার, ব্যাংকের ঝুঁকি ব্যবস্থাপনাগুলোকে সঠিকভাবে করবার সক্ষমতা রয়েছে কিনা। এবং এখানে অনেক সময় দেখা যায় যে পরিবারতন্ত্র কাজ করে, অনেক সময় দেখা যায় যে বিভিন্ন ব্যাংকের ক্ষেত্রে কয়েকটি ব্যাংকের মধ্যে এক ধরনের সম্পর্ক থাকে এবং এক ব্যাংক থেকে আরেক ব্যাংকে লেনদেন, এই জায়গাগুলো থেকে আমাদের বের হয়ে আসতে হবে। এবং এই জায়গাগুলো থেকে বের হয়ে আসার জন্য বাংলাদেশ ব্যাংকের কিছু নিয়ম কানুন রয়েছে, কিছু গাইডলাইন রয়েছে, কিন্তু সেই গাইডলাইনগুলো আমরা শুনতে পাই যে অনেক সময় নাকি এটা অনেকে অভিযোগ করে থাকেন যে এটা অনেক সময় কিন্তু মেনে চলা
চলা হয় না। এই জায়গাগুলো যদি মেনে চলা না হয়, মেনে চলানোর জন্য কিন্তু কেন্দ্রীয় ব্যাংককে একটা দৃঢ় পদক্ষেপ নিতে হবে। আর আরেকটা বিষয় হচ্ছে অর্থ বিভাগ এবং কেন্দ্রীয় ব্যাংক দুটো রেগুলেটরি অথরিটি থাকাটা এটা কিন্তু যৌক্তিক নয়। এই জায়গাটাকে কিন্তু রিভিজিট করার প্রয়োজনীয়তা রয়েছে। আপনাকে অনেক ধন্যবাদ স্টার নিউজে গুরুত্বপূর্ণ আলোচনায় অংশ নেওয়ার জন্য। দর্শক, আজ এখানেই শেষ করছি স্টার বিজ ডায়ালগ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।